আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। দুদিনের সরকারি সফরে টুঙ্গিপাড়ায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল 10টায় বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত স্কুল গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর টুঙ্গিপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করবেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। বেলা 11টায় নবনির্মিত টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপারমার্কেট পরিদর্শন করবেন তিনি। দুপুরে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে জোহরের নামাজ আদায় করবেন। মধ্যাহ্নভোজ শেষে দুপুর 2:30টায় জাতির পিতার সমাধিসৌধে ফাতেহা পাঠ এবং মোনাজাত করবেন। বিকেলে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। দর্শক, গোপালগঞ্জে রয়েছেন সহকর্মী আতিকা রহমান, সরাসরি সেখান থেকে যুক্ত হচ্ছেন তিনি। আতিকা, একটু জানাবেন বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর আর কি কর্মসূচি রয়েছে? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করবেন। এখানে শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে কথা বলবেন এবং এখানে যে স্কুলে যে বঙ্গবন্ধু কর্নার সেটি আসলে উদ্বোধন করবেন। এবং এখানে উদ্বোধন করার পরেই প্রধানমন্ত্রী পৌরসভা যে মার্কেট হয়েছে, পৌর মার্কেট কমপ্লেক্স নবনির্মিত, সেটি উদ্বোধন করবেন এবং সেটি পরিদর্শন করবেন। এরপরে কিন্তু প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিস্থলে যাবেন। সেখানে তিনি দোয়া মোনাজাত করবেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলবেন এবং টুঙ্গিপাড়ার এই সফর নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে দুপুরে প্রধানমন্ত্রী কথা বলবেন। এবং এই বিভিন্ন যে স্কুল রয়েছে টুঙ্গিপাড়া, গিমাডাঙ্গা জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও যে স্কুলগুলো রয়েছে সেখানকার শিক্ষার্থীদের তিনি খোঁজখবর নেবেন এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, বই সহ শিক্ষা উপকরণগুলো তিনি দিবেন। এবং একই সঙ্গে আসলে টুঙ্গিপাড়ায় শিক্ষার হার যাতে বৃদ্ধি হয়, শিক্ষার্থীরা যাতে মনোযোগ দিয়ে পড়ালেখা করেন এবং শিক্ষকদের সঙ্গেও তিনি কথা বলবেন। তাদের কোনো সমস্যা থাকলে সেই বিষয়গুলো তারা শুনবেন এবং পরবর্তীতে স্থানীয় আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে তিনি একটি মত বিনিময় করবেন এবং এই টুঙ্গিপাড়া এলাকার উন্নয়নে যে বঙ্গবন্ধু কন্যা যে অবদান রেখেছেন এটির কারণে আসলে টুঙ্গিপাড়াবাসীর মানুষজন অনেক কৃতজ্ঞ। এবং আমরা এলাকাবাসীর সঙ্গেও কথা বলেছেন, তারা বলছেন যে পৌর মার্কেটটি হলে বাণিজ্যিকভাবে এটি আসলে অনেক সফলতা আসবে এবং টুঙ্গিপাড়া অর্থনীতিতে একটি বড় ধরনের ভূমিকা রাখবে। এবং নবনির্মিত যেই নতুন রাস্তাঘাটগুলো হচ্ছে, এই মানে অবকাঠামো উন্নয়ন হচ্ছে, এটির কারণেও কেন টুঙ্গিপাড়াবাসী অনেক কৃতজ্ঞতা জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যার প্রতি। একই সঙ্গে তারা বলছেন টুঙ্গিপাড়ার শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে যে উন্নয়ন হয়েছে এটির আসলে সুফল গোপালগঞ্জের পুরো মানুষ পাচ্ছে। এবং এই যে পদ্মা সেতু হওয়ার ফলে টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সহ কোটালীপাড়া এই এলাকার যে অবকাঠামো উন্নয়ন হয়েছে এবং বাণিজ্যিকভাবে যে তারা লাভবান হচ্ছে এবং ঢাকার সাথে সংযোগ যে বৃদ্ধি পেয়েছে এবং অল্প সময়ের মধ্যে যে তারা আসতে পারছে গোপালগঞ্জে, এই বিষয়টা কিন্তু মানে আসলে মানুষকে খুবই আনন্দিত করেছে এবং তারা লাভবান হয়েছে। এবং টুঙ্গিপাড়া এখানে স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রী মত বিনিময়, তাদের খোঁজ খবর নেবেন এবং তাদের মাঝে শিক্ষা উপকরণ সহ বই বিতরণ করবেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর টুঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। আতিকা, ধন্যবাদ আপনাকে। বর্ষার শুরুতেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। রাজধানীর বর্তমান পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হলেও ঢাকার বাইরের অবস্থা অবনতির দিকে। বিশেষজ্ঞরা এ বিষয়ে বলছেন চলতি বছর ঢাকার বাইরে বাড়বে ডেঙ্গুর ভয়াবহতা। তাই কথার ফুলঝুরি না ঝুরিয়ে নিতে হবে কার্যকর পদক্ষেপ। রফিকুল ইসলামের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। প্রতি বছর সাধারণত মে ও জুন মাস থেকেই দেশে বৃষ্টিপাত শুরু হয়, তবে এবারের চিত্র ভিন্ন। সঠিক সময়ে বৃষ্টিপাতের দেখা মেলেনি, বরং দীর্ঘ তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে দেশবাসী। তাপদাহের শেষে সারা দেশে কম বেশি বৃষ্টি হচ্ছে। চলতি বছর বৃষ্টিপাত কম হওয়ায় দেশে ডেঙ্গুর মৌসুম দেরিতে শুরু হলেও বেড়েছে মশার উৎপাত। প্রচুর মশা, এত মশা যে এটা বসা যায় না সন্ধ্যার সময়, এত মশা। আর মশার কয়েল 3-4 জ্বালাইলো কয়েলের ফিরে মশা বয়া থাকে। এই যে করতে বাড়িয়েছি মশা যন্ত্রণায়, মশারি টানাইলে মশার ভিতর গিয়া কামড়ায়। নগরবাসীর অভিযোগ, মশা বাড়লেও বাড়েনি নগর কর্তৃপক্ষের তৎপরতা। মশা তো নিধন করে না, মশার কোনো ওষুধ দেয় না, না কমিশনার করে, না মেয়র করে, না কেউ করে, কেউ তো এটা দেয় না, না এমপি সব করে। দুয়া দেয়, এটা সম্ভবত কেরাসিনের দুয়া সম্ভবত।
যে মশা দিলে আর মশা জাগ্রত হয়ে যায়, বাসার ভিতরে তখন আর মশা বেড়ে যায়। ওষুধ দেয় না, কিছু দেয় না, মশায় মানুষের খাইতে আছে, কামড়াইতে আছে, ডঙ্গিতে ধরতে আছে, মারা যাইতে আছে। কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার মনে করছেন এবছর ঢাকার বাইরে ডেঙ্গুর প্রকোপ থাকবে বেশি। ঢাকার বাইরে এখন এডিস মশার ঘনত্ব অনেক বেশি। এবছর ডেঙ্গু রোগী ঢাকার চাইতে ঢাকার বাইরে অনেক বেশি হবে, কারণ এই জায়গাগুলোতে এডিস মশা নিয়ন্ত্রণের জন্য যে প্রশিক্ষিত জনবল নেই এবং যন্ত্রপাতি এবং কীটনাশকের স্বল্পতা রয়েছে। ডেঙ্গু থেকে রক্ষায় শুধু রাজধানী কেন্দ্রিক না নিয়ে দেশব্যাপী পরিকল্পনা নেয়ার পরামর্শ জনস্বাস্থ্যবিদ ডাক্তার লেলিন চৌধুরীর। সারা দেশব্যাপী একটি পরিকল্পনা থাকতে হবে, সেটি মশা মারার পরিকল্পনা, মশার বাসস্থান ধ্বংস করার পরিকল্পনা এবং চিকিৎসার ক্ষেত্রে। এ কারণে রাজধানীর প্রধান হাসপাতাল থেকে শুরু করে একেবারে গ্রামের বা ইউনিয়ন সাবসেন্টার, যেটি মেডিকেল সাবসেন্টার, তাকেও প্রস্তুত করতে হবে। প্রয়োজনে নতুন করে প্রশিক্ষণ দিতে হবে অন্তত ডেঙ্গুর প্রাথমিক লক্ষণগুলো বোঝার জন্য। ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে জনসাধারণকে সচেতন করা জরুরি বলেও মত বিশেষজ্ঞদের। ডেঙ্গু নির্মূল করা কঠিন কাজ, কিন্তু নিয়ন্ত্রণ করা যে সহজ এবং সম্ভবপর সেটি কিন্তু আমাদের প্রতিবেশী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে আমরা এটা দেখেছি। অতএব আমরাও যদি আন্তরিক হই, জনসাধারণকে যুক্ত করে শুধু কথার ফুলঝুরি না ছুটে কাজের কাজ করি, তাহলে নিশ্চয়ই আমরা ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করতে পারব। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে উত্তরাঞ্চলে। কুড়িগ্রামে দুধকুমার ব্রহ্মপুত্র নদের পানি বইছে বিপদসীমার ওপর দিয়ে। বাড়ছে ধরলা তিস্তা নদীর পানিও। ঘরবাড়ি পানিতে ডুবে থাকায় পানিবন্দী হয়ে পড়েছেন 1.5 লাখ মানুষ। গাইবান্ধায় নদ নদীর পানি বাড়তে থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। পানির চাপে সদর ও ফুলছড়ি উপজেলায় বিলীন হয়েছে 150 ঘরবাড়ি। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সিরাজগঞ্জেও। এতে 25টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বগুড়ায় যমুনা নদীর পানি বইছে বিপদসীমার 58 সেন্টিমিটার ওপর দিয়ে। রাস্তা ভেঙে সারিয়াকান্দিতে প্লাবিত হয়েছে একটি গ্রাম। টাঙ্গাইলে পানিবন্দী হয়ে পড়েছে 5টি উপজেলার 20,000 মানুষ। সুনামগঞ্জে টানা 3 সপ্তাহ ধরে পানিবন্দী আছেন 5 লাখ মানুষ। মৌলভীবাজারে হাকালুকি হাওর তীরবর্তী 4টি উপজেলায় বন্যা জলাবদ্ধতায় রূপ নিয়েছে, তবে পরিস্থিতির উন্নতি হয়েছে সিলেটে। ঘর দুয়ারে পানি, আমরা ঘরের মধ্যে কোন অবস্থায় রয়েছি তার উদ্দেশ্যে আর কথা, রাস্তাঘাটে বাড়ির মধ্যে ঘরের মধ্যে পানি। আমার পানিটা না হলে এত কষ্ট হইতো না, খাওয়ারও কষ্ট হতো না, সবকিছুরও কষ্ট হইতো না। এই পানিটার কারণেই কষ্ট বেশি। থাকার মতো জায়গা নাই, রান্না বান্নার জায়গা নাই। বন্যা পরিস্থিতির খবর জানাতে কুড়িগ্রাম থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। কুড়িগ্রামে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এবং দুর্গত যারা রয়েছেন তাদেরকে সহায়তায় কেউ এগিয়ে এসেছে কিনা? তানি, আমি এখন দাঁড়িয়ে আছি নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর এলাকার একটি গ্রামীণ সড়কে। আপনি দেখতেই পাচ্ছেন এই সড়কে কিন্তু এখন হাঁটু পানি অবস্থান করছে। গতকাল কিন্তু এই সড়কটি শুকনো ছিল। তো দুধকুমার নদীর পানি বাড়ায় কিন্তু নতুন করে আবার বন্যার পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। আজ সকাল 9টায় যেটি পরিসংখ্যান আমরা পেয়েছি, দুধকুমার নদীর পানি কিন্তু এখন বিপদসীমার 22 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ধরলা নদীর পানি কিন্তু বিপদসীমা ছুঁই। অপরদিকে ব্রহ্মপুত্রের 3টি পয়েন্টে কিন্তু এখন পর্যন্ত বিপদসীমার অনেক উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে বন্যার যে পরিস্থিতি সেটি কিন্তু বেশ অবনতি হয়েছে। ফলে এখানকার যে 55টি ইউনিয়ন জেলার বন্যা কবলিত হয়ে পড়েছে। এখানে কিন্তু প্রায় 1.5 লক্ষ মানুষ কিন্তু এখন বন্যা কবলিত। তবে জেলা প্রশাসনের হিসাব মোতাবেক 62,000 মানুষ একেবারেই বন্যা দুর্গত অবস্থায় হয়ে পড়েছে। আমরা খোঁজখবর নিয়ে দেখেছি 450 চর অঞ্চলে একেবারেই ডুবে গেছে। এছাড়াও কিন্তু নতুন নতুন এলাকা এখন প্লাবিত হচ্ছে। মানুষ কিন্তু বাড়িঘর ছেড়েছে অনেকেই প্রায় 4 থেকে 5 দিন আগে, এবং ফ্ল্যাট সেন্টারগুলোতে মানুষ কিন্তু অবস্থান নিচ্ছে, উঁচু স্থানেও মানুষ অবস্থান নিচ্ছে। তবে এই বন্যার্তদের মাঝে কিন্তু চরম দুর্ভোগ নেমে এসেছে। তাদের খাদ্য বা সুপেয় পানি সহ গবাদি পশুর যে খাদ্য রয়েছে এগুলো কিন্তু সংকট রয়েছে। তো আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে এখানকার মানুষগুলো, চর অঞ্চলের মানুষগুলো কিছু কিছু উঁচু স্থানে অবস্থান নিলেও বেশিরভাগ মানুষ কিন্তু বাড়ি ঘরের মায়ায় কিন্তু তারা রয়ে গেছে। তারা উঁচু মাচান এবং নৌকায় কিন্তু অবস্থান করছে। ফলে কিন্তু তাদের জীবনের সবকিছু কিন্তু দুর্বিষহ হয়ে উঠেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বন্যা দুর্গতদের জন্য 500 মেট্রিক টন চাল এবং নগদ 20 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা নিয়ে সর্বশেষ খবরাখবর। তানি, ধন্যবাদ আপনাকে।
এদিকে বৃষ্টি আর বন্যার কারণে বাজারে কিছুটা কমেছে সবজির সরবরাহ, আর তাতেই দাম বেড়েছে দ্বিগুণ। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 100 টাকার উপরে। কাঁচামরিচের ঝাল ঠেকেছে 280 টাকা কেজিতে। খুচরা ব্যবসায়ীরা বলছেন পাইকারি বাজারে সরবরাহ কম, সঙ্গে দাম বেশি থাকায় খুচরা বাজারে প্রভাব পড়েছে। এদিকে সেঞ্চুরি পার করেছে দেশি পেঁয়াজ। 2 সপ্তাহের ব্যবধানে প্রায় 20 টাকা বেড়ে রাজধানীর বাজারগুলিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়। অন্যদিকে ব্রয়লার মুরগি ও ডিমের দাম কমতে শুরু করেছে। প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 48 থেকে 52 টাকায়, আর 10 টাকা কমে কেজি প্রতি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 থেকে 175 টাকা। রাজধানীর হাতিরপুল বাজারে রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাকিব, সবজির দাম বাড়ায় ক্রেতাদের মাঝে কি প্রতিক্রিয়া দেখছেন এবং খুব সহজে দাম কমার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, এবং যেই সব পণ্যের দাম কমার খবর আমরা দিয়েছিলাম সেই তথ্যগুলো আপনি বাজারে গিয়ে সঠিক পেয়েছেন কিনা? তানি, আসলে সব থেকে বেশি কিন্তু এখন সবজির বাজার, যেহেতু উত্তরাঞ্চল থেকে এই সবজিগুলো বেশি আসে রাজধানীর বাজারগুলোতে। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি চলছে এবং ওইদিকে বেশি সময় বৃষ্টিপাত চলছে, যার ফলে কিন্তু মূলত এই সবজির দামগুলো বেশি এবং বাজারে সরবরাহ কমেছে অনেকটাই। যারা এখানকার বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে বাজারে তারা যখন পাইকারি বাজারে যখন তারা কিনতে যাচ্ছেন, যেই পরিমাণ তাদের চাহিদা, অর্থাৎ তারা প্রতি বাজারে খুচরা বাজারে যতটুকু কিনে বিক্রি করেন সেই পরিমাণ চাহিদা অনুযায়ী সবজি পাচ্ছে না। অনেক বিক্রেতাই বলছেন তারা কয়েক প্রকারের সবজি একেবারে না কিনে খালি হাতে তাদেরকে আসতে হয়েছে, যার ফলে কিন্তু এই সবজির দামগুলো বাড়ছে। এবং বন্যা পরিস্থিতি যদি ঠিক দিকে যায়, অর্থাৎ বন্যা পরিস্থিতি কমে যায়, ক্ষেতগুলো যেগুলোতে এই সবজির চাষ করা হয়েছে সেগুলো যদি ঠিক মতো কৃষকরা তুলতে পারে তাহলে পরে সরবরাহ বাড়বে এবং সেক্ষেত্রে দামগুলো কিছুটা কমবে। ডিমের বাজার যেটি ছিল, ডিমের বাজার কিন্তু কয়েকদিন আগেই অস্থির ছিল, সেই বাজার কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে। ডিমের হালি এখন এসে ঠেকেছে 48, 50, 52 বাজার ভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে ডিমগুলো। এছাড়াও মুরগির দাম কিন্তু আমরা দেখেছি কমেছে, তবে সব থেকে বেশি বেড়েছে কিন্তু কাঁচামরিচের দাম। যদিও সেটি 300 টাকায় বিক্রি হচ্ছিল কয়েকদিন আগেই, এখন বিক্রি হচ্ছে 280 টাকা। সেটিও কিন্তু অস্বাভাবিক বলেই বলছেন যারা এখানে ক্রেতা রয়েছেন। বিশেষ করে ক্রেতারা বলছেন যে নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে তাদের জন্য কিন্তু ভোগান্তি হয়ে যাচ্ছে। তারা যে টাকা নিয়ে বাজারে আসছেন সেই পরিমাণ বাজার না করে তাদেরকে ফিরে যেতে হচ্ছে। পেঁয়াজের দামও কিন্তু বৃদ্ধির দিকে। সব মিলিয়ে বলা চলে যে নাভিশ্বাসের মধ্য দিয়েই সাধারণ মানুষ বাজারে এসে তারা তাদের কেনাকাটা করছেন। তো এই ছিল বাজার থেকে আমার কাছে সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচি বাস্তবায়নের বিরোধিতা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে এই কর্মসূচি বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে সরকার। 1 জুলাই চালু হওয়া প্রত্যয়ের বিরুদ্ধে ওঠা শিক্ষকদের আপত্তিগুলো খণ্ডন করে পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। তবে আন্দোলনকারী শিক্ষকরা এসব যুক্তি মানছেন না। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ ও বুয়েট সহ দেশের 39টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যয় বাতিল সহ মোটা দাগে 3 দাবিতে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলনে শরিক হয়েছেন এসব বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও। প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি করছেন তারা। ছুটি থাকায় শুক্রবার নিয়মিত কোনো কর্মসূচি ছিল না। আজ শনিবার সান্ধ্যকালীন কোর্সের ক্লাস পরীক্ষায় অংশ নেবেন না শিক্ষকরা। কাল রোববার থেকে কর্মসূচি পুরো দমে চলবে। এতে শিক্ষা কার্যক্রমে অচল অবস্থা দেখা দিয়েছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের রূপগঞ্জের বাগানবাড়ি এবার সিলগালা করতে যাচ্ছে দুদক। বিকেল 3টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও দুদকের সমন্বয়ে গঠিত একটি যৌথ টিম এই অভিযান পরিচালনা করবে। এর আগে আদালতের নির্দেশে বেনজির ও তার পরিবারের নামে থাকা 250 একর জমি, 12টি ফ্ল্যাট, 33টি ব্যাংক হিসাব সহ তার নামে বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ করে। এই তালিকায় রয়েছে বেনজিরের পরিবারের নামে থাকা 25টি কোম্পানির শেয়ারও। সবশেষ 21 দিনের সময় দিয়ে এই পরিবারের কাছে সম্পদের হিসেব চেয়ে নোটিশ জারি করেছে দুদক। পরপর 2 দফা তলব করলেও বেনজির পরিবারের কেউ হাজির হয়নি দুদক কার্যালয়ে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রয়েছেন সহকর্মী রুবেল মাহমুদ, সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। রুবেল, বেনজিরের বাগান বাড়ি ঘিরে স্থানীয়রা কি বলছেন এবং বাগান বাড়ি জব্দ করার যে কার্যক্রম শুরু করার কথা ছিল সেটি হয়েছে কিনা?
জি, তানি যেমনটা জানাচ্ছিলাম, আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের যে রূপগঞ্জের পূর্বাচল এলাকায়। যে পূর্বাচলে যে বেনজিরের যে বাড়িটি রয়েছে, বাংলোটি রয়েছে, সেই বাংলোটি কিন্তু আমরা বাংলোটির সামনেই দাঁড়িয়ে আছি। তা আপনি জানেন যে আজকে কিন্তু নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং দুদকের একটি কমিটির সমন্বয়ে একটি গঠিত একটি কমিটির একটি টিম কিন্তু এখানে এসে আজকে বিকাল 3টায় কিন্তু এখানকার যেই বেনজিরের যে বাংলোটা রয়েছে সেটা কিন্তু তারা জব্দ করার জন্য আসার কথা রয়েছে। আমি আপনাদেরকে বেনজিরের বাড়িটা দেখাতে চাই। আপনি জানেন যে এখানকার যে স্থানীয় লোকজন যারা আছে তারা কিন্তু জানাচ্ছে যে আসলে বেনজিরের বাড়ি আমরা জানি, তবে বিগত সময়ে কিন্তু ভূমি অফিসের রূপগঞ্জের ভূমি অফিসের কর্মকর্তারা কিন্তু এখানে এসেছেন এবং এসে কিন্তু বাড়িটি মাপ জব করে গিয়েছেন। তবে এখানে স্থানীয়ভাবে জানা যায় যে এই বাড়িটির কিন্তু মূল্য রয়েছে প্রায় 10 কোটি টাকার মতো। এখানে যা ভিতরে যে অবস্থা রয়েছে, ভিতরে যেই বারান্দাগুলো রয়েছে এবং বিলাসবহুল সব আসবাবপত্র কিন্তু এই বাংলোটিতে রয়েছে। তবে আজ কিন্তু যে 3টার সময় জেলা প্রশাসন এবং দুদক এখানে কিন্তু এসে অভিযান পরিচালনা করে। এর আগে আদালতের নির্দেশে কিন্তু বেনজিরের ও তার পরিবারের নামে থাকা 250 একর জমি, 12টি ফ্ল্যাট, 33টি ব্যাংক হিসাব সহ জব্দ করেছে। এর মাঝখানে কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তাদের কিন্তু আরও যে স্থাবর সম্পত্তি রয়েছে সেগুলো কিন্তু জব্দ তালিকায় রয়েছে। 25টি কোম্পানির কিন্তু শেয়ারও এই বেনজিরের নামে রয়েছে। তো সর্বশেষ যে 21 দিনের সময় দিয়ে তার পরিবারকে সম্পদের হিসাব দেওয়ার জন্য বলা হয়েছিল, তবে সেই হিসাবের জন্য এবং তারা কিন্তু আসেনি, কোর্টে আসেনি এবং তারা কিন্তু হিসাব দিতেও কিন্তু তারা আসেনি। তবে আজকে কিন্তু যেই নারায়ণগঞ্জের যে রূপগঞ্জের যেই আনন্দ পুলিশ হাউজিং নামে যেই প্রকল্পটি রয়েছে পুলিশদের, সেই প্রকল্পটিতে কিন্তু বেনজিরের যে প্রথম শ্রেণীতে এবং যে বাড়িটি রয়েছে সেই বাংলোটি কিন্তু আজকে বিকেল 3টায় কিন্তু তারা দুটি সদস্য জেলা প্রশাসন এবং দুদক এসে এখানে জব্দ করার একটি অবস্থান রয়েছে এবং তারা কিন্তু বিকেলে আসার কথা রয়েছে। তবে এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল থেকে সর্বশেষ সংবাদ। তানি, ধন্যবাদ আপনাকে। দাবার টেবিলেই মৃত্যুবরণ করা দেশীয় দাবার সবচেয়ে সফল ব্যক্তিত্ব গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের প্রথম জানাজা সম্পন্ন হবে সকাল 11টায় বাংলাদেশ দাবা ফেডারেশনে। এরপর বাদ জোহর মোহাম্মদপুরে দ্বিতীয় জানাজার পর বাবার কবরে দাফন করা হবে দেশের এই সেরা দাবাড়ুকে। গতকাল জাতীয় দাবা লিগে 12তম রাউন্ডের খেলা চলাকালীন হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন জাতীয় দাবায় রেকর্ড 14 বারের এই চ্যাম্পিয়ন। দ্রুত শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হলেও তার আগেই অসীমের পথে পাড়ি জমান জিয়া। এতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী সহ পুরো ক্রীড়াঙ্গন। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।